হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প নারী পর্ব 12, লেখিকা মাহফুজা রহমান মনিরা। রফিক সাহেব তো আগে থেকেই অতসীর সাথে কথা বলতো না। দিবা আর বেলি বেগম যা বলতো তারাও এবার অতসীর সাথে কথা বলা বন্ধ করে দিল। অতসী সকালে গিয়ে একবার ডেকেছিল বেলি বেগমকে, আম্মা। অন্য সময় হলে বেলি বেগম জবাবে বলতেন হুঁ, এবার সেটাও বললেন না। যেভাবে চুপচাপ কাঁথা বাজ করছিলেন সেভাবে করতে থাকলেন। অতসী অনেকক্ষণ দরজার পর্দা ধরে দাঁড়িয়েছিল উত্তরের আশায়, কিন্তু যখন বুঝলো বেলি বেগম নিজের ইচ্ছায় অতসীকে এড়িয়ে চলছেন, সে চলে এলো। কষ্ট তো লাগলোই, সঙ্গে এক ধরনের অপ্রতিরোধ্য রাগও ঘিরে দিল অতসীকে। দুপুরের আগে আগে অতসীর রুমে এসেছিল দিবা। অতসী শুয়েছিল। দিবাকে ঘরে ঢুকতে দেখে ধুয়ে উঠে বসলো। ভাবলো নিশ্চয়ই কথা বলার জন্য এসেছে, কিন্তু দিবা যখন ওদের বাথরুম থেকে সাবানের কেসটা নিয়ে নিঃশব্দে চলে গেল, তখন অতসীর ভিতরে জামা রাগ অভিমানে পরিণত হয়ে চোখের দেওয়াল ঘেঁষে পড়তে শুরু করলো। কি করেছে সে? অরণ্যকে বিদেশ যাওয়ার কথা বলেছে, ব্যাস এতটুকুই। এতে তারা একদম কথা বলাই বন্ধ করে দিল। অতসী ঠোঁট কামড়ে কাঁদতে থাকে। তার পাতলা ঠোঁট ভিজে জবুথুবু হয়ে ওঠে। সকাল সকাল অরণ্য কোথায় যেয়ে বেরোলো অতসী জানে না। সে ঘুম থেকে ওঠার আগেই অরণ্য চলে গেছে। দুপুরের অনেক পরে অরণ্য ঘামে জবজবে হয়ে বাসায় ফিরল। গোসল শেষ করে এসে দেখলো অতসী চুপচাপ উদাসী মনে বসে আছে। অরণ্য ডাকলো, অতসী। অতসী সামান্য কেঁপে উঠে বলল, হুম। দুপুরে খাইছো? অতসী না খাওয়া সত্ত্বেও বলল, হুম। সত্যি? হুম। অরণ্য গামছা রেখে অতসীর পাশে এসে বসে। অনুসন্ধানের চোখে অতসীকে আপাতমস্তক দেখে নিয়ে বলে, কি হয়েছে? অতসী চাপা গলায় বলল, কিছু না। কিছু একটা তো হয়েছে, শিওর। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। অতসী তাকায় অরণ্যের দিকে। ওর চোখ দুটো লাল ভেজা। অরণ্য বিস্মিত হয়ে বলল, কেউ কিছু বলছে? অতসী উত্তর না করে ভেজা চোখ মেলে অরণ্যের দিকে তাকায়। অরণ্য গলায় এবার খানিক কাঠিন্য যোগ করে বলে, চুপ না থেকে বলো, কে কি বলছে? অতসী সাহস পায়। তার বুক ভেঙে আসা কান্না আবার চোখের কার্নিশ বেয়ে চুয়ে চুয়ে পড়তে শুরু করে। ভাঙা গলায় অতসী বলে, আমার সাথে কেউ কথা বলে না। সকালে আম্মাকে ডাকলাম, জবাব দিল না। দিবা আপাও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। শোনেন, আমাদের বিদেশ যাওয়া লাগবে না, এখানেই থাকবো। তাও সবাইকে বলুন আমার সাথে কথা বলতে। কেউ আমাকে এড়িয়ে চললে আমার অনেক কষ্ট হয়। এক কাজ করুন, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমার জন্যই যখন এত ঝামেলা, তখন আমি চলে যাই, সঙ্গে করে সব ঝামেলাও নিয়ে যাই। অতসীর চিবুক ভিজে গেছে। অরণ্য ধমক দিয়ে বলল, উল্টাপাল্টা কথা শুধু। বিয়ে করছি কি 2 দিন বাদে ডিভোর্স দেওয়ার জন্য? সবাই যা করতেছে আমাদের সঙ্গে, স্পেশালি আমার সঙ্গে, কেউ আমাকে মন থেকে মানতে পারছে না। কিন্তু কেন? আমি কি এতই খারাপ দেখতে? খুব কালো? এভাবে বলে না অতসী। আল্লাহ নারাজ হবেন। উনি তো বানাইছেন সবাইকে, নাকি? সেটা তো ওনারা বোঝে না। ওনারা আমার সাথে যেমন করে, তাতে প্রতি মুহূর্তে মনে হয় আমি আপনার যোগ্য না, এই পরিবারের যোগ্য না। আপনারা সবাই শিক্ষিত, বড়লোক, সুন্দর, আর আমি। অরণ্য প্রসঙ্গ পাল্টাতে বলল, সকাল থেকে আম্মু আপু কেউ কথা বলে নাই তোমার সাথে? না, এমনকি দানিশ আসছিল আমার কাছে, তাকে বকে নিয়ে গেছে আপা। অতসী আবার কাঁদা শুরু করলো। অরণ্যের রাগ চাপলো মাথায়। তার পরিবার তো এরকম ছিল না। তাহলে এখন কেন হচ্ছে এরকম? কেন? অরণ্য উঠে দাঁড়িয়ে বলল, সবার সমস্যাটা কি আমি দেখতেছি। অতসী অরণ্যের হাত চেপে ধরল, মিনতির সুরে বলল, কাউকে কিছু বললেন না প্লিজ। সবাই এটার জন্য আমার উপর রিয়েক্ট করবে, ভাববে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমি কি ছোট বাচ্চা যে আমাকে যা শেখাবে তাই শিখবো? আজব, হাত ছাড়ো। আমি বললাম না, আমি দেখতেছি, সব হ্যান্ডেল করে ফেলবো, চিন্তা করো না। তবুও অতসী ভরসা নেই আমার উপর। অতসী একটুক্ষণ চুপ থেকে বলল, আছে। তাহলে হাতটা ছাড়ো আমার, যেতে দাও। অতসী দ্বিধা নিয়ে হাত ছাড়লো। দিবার রুমে গিয়ে দেখলো দিবা নেই। দানিশ ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। অরণ্য ডাকলো, দানিশ, আব্বু। দানিশ পিট করে চোখে খুলে জবাব দেয়, হুম। মামা, তোমার আম্মু কই? নানুর কাছে। ঘুমাচ্ছ আব্বু? হুম। ঠিক আছে, ঘুমাও। অরণ্য দানিশের গলা অবধি কম্বল টেনে নিয়ে
মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বেলি বেগম আর দিবা কিছু নিয়ে কথা বলছিলেন। অরণ্য রুমে ঢুকে বলল, অতসীর সাথে তোমরা কি লাগাইছো এসব? দুজনে চমকে ওঠেন। দিবা অবাক সুরে বলল, কি লাগাইছি? তোমরা নাকি ওর সাথে কথা বলো না, ওকে এড়িয়ে চলো? বেলি বেগম আমতা আমতা করেন, না 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 বাবু। তিনি কথা শেষ করতে পারলেন না, তার মাঝ দিয়ে দিবা তেতে উঠো গলায় বলল, তোর বউয়ের সাথে ইচ্ছে করে নাই, তাই কথা বলি নাই। তো কি হয়েছে তাতে? অরণ্য অবাক হয়, বলে, ইচ্ছে কেন করবে না, ও কি করছে? দিবার গলার ঝাঁজ ক্রমে বাড়তে থাকে। কি করছে? ওই তো তোকে বুঝিয়ে সুঝিয়ে এত দূরে নিয়ে যাচ্ছে আমাদের থেকে। ও বুঝিয়ে নিয়ে যাচ্ছে? কী ধরনের কথা এসব বাবু? আমার ইচ্ছা না থাকলে তো আমি রাজি হতাম না। ও বুঝিয়েছে বিধায় ইচ্ছে থাকছে। কই এতদিন তো এত ইচ্ছা থাকে নাই। বিদেশ যাওয়াটা মুখে বলা পর্যন্তই ছিল। কখনো এত গরজ করিসনি যাওয়ার জন্য। তাহলে এখন এত গরজ কেন? এখন এত ইচ্ছা কোথা থেকে আসলো? আমার যখন মন চাবে আমার ইচ্ছা আসবে, তাতে কার কি? আর এসবের জন্য অতসীকে কেন ব্লেম করছো সবাই? আমরা কেউ ওকে ব্লেম করছি না। আমাদের সবার মান মারাত্মক খারাপ, তাই সবাই সবাইকে এড়িয়ে চলছে। নিজের মনে থাকছি, নিজেরা নিজেদেরকে সামলানোর জন্য সময় নিচ্ছি। অরণ্য গলার স্বর এক ধাপ উঁচুতে নিয়ে বলল, দুনিয়াতে আর তো কেউ বিদেশ যায় না, আমি একাই যাব। সবাই যে নাটক লাগাইছো এটা নিয়ে, আর অতসীর সাথেও যা করলা ভালোই করলা। দিবাও চড়া গলায় জবাব দিল, কি করছি তোর বউয়ের সাথে অরণ্য? ওকে গিয়ে কি বকা দিচ্ছি, না গালিগালাজ করছি, নাকি থাপ্পড় দিচ্ছি? কোনটা করছি বল? আর তুই বাসায় আসতে না আসতেই তোর কানে এসব ঢুকে দিছে? এই মেয়ে তো হারে হারে শয়তান দেখতেছি। প্রথমে ন্যাকা সেজে আমাদের ঘরে ঢুকছে, আর এখন আমাদের সবার বিপক্ষে কাজ করতেছে। পরিবারটাকে ধ্বংস করে তবে ছাড়বে। তোর বউ তো একটা কুতনি। বেলি বেগম দিবাকে ধমকালেন, চুপ কর তো, যা নয় তাই বলে যাচ্ছিস। দিবার মুখ তবুও থামল না, সে বলেই চলল, যা বলছি ঠিক বলছি আম্মু, তুমিই দেখো ওর সাথে কি এমন করলাম আমরা যে জামাই আসতে না আসতে বিচার দিয়ে দিছে। আবার অরণ্য এসে আমাদের দিকে আঙ্গুল তুলতেছে। ও এসে আমাদেরকে ভালো মতো জিজ্ঞেস করতে পারতো ঘটনা কি, তা না করে এসে আমাদের সাথে ঝগড়া লাগাই দিছে। আচ্ছা, আমরা কি ওর ছোটো নাকি বড়? আমাদের সম্মান দেওয়া কি ভুলে গেছো? অরণ্য থরথর করে কাঁপছে রাগের চোটে। হতসীকে কুটনি বলা, হতসীর বিরুদ্ধে এত কথা বলা। অরণ্য দাঁতে দাঁত চেপে বলে, যারা ছোটদের সম্মান দিতে জানে না তাদেরকে আমরাও সম্মান দিতে জানি না। আর আমার বউ কুটনি তো ঠিক আছে, আমি আমার বউকে নিয়ে এই বাসা থেকে এক্ষুনি চলে যাব। আজকের পর থেকে আমার বাবা মা বোন কেউ নেই। তোমাদের সবার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। অরণ্য গটগট করে হেঁটে বেরিয়ে যায়। বেলি বেগম হতবাক হয়ে পড়েন অরণ্যের কথা শুনে। আর দিবা পূর্বের থেকে বেশি গজাতে শুরু করে। এই মেয়েকে সাপোর্ট দেওয়ায় ভুল হয়েছে তার, সেটা বলে বলে নিজের গালে নিজের থাপ্পড় মারে। নিজের রুমে ঢুকে অরণ্য চেঁচিয়ে বলে, জামা কাপড় গোছাও। অতিশয় চকিত গলায় প্রশ্ন ছুড়ে দেয়, কেন? এই বাসা থেকে এখনই তোমাকে নিয়ে বেরিয়ে যাব। তাই? কিন্তু কেন? হয়েছেটা কি? অরণ্য দাঁত কিরমির করে জবাব দেয়, ওর কত বড় সাহস! ও তোমাকে ব্লেম করে যাচ্ছে, আবার তোমাকে কুটনি বলতেছে। জাস্ট ভাবো একবার, আমার বউ কুটনি হোক আর যাই হোক আমি বুঝবো। তাই এখনই এই বাসা থেকে চলে যাব। থাকুক তারা, তারা ভালো মানুষ, তাদের সাথে আমার থাকার দরকার নেই। অতসী চুপ হয়ে গেল। বুক পুড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। তার জীবনে সুখ বুঝে আর আসবে না। অরণ্য সত্যি সত্যি ব্যাগ গোছালো এবং অতসীকে নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। রফিক সাহেব তখন বাসায় ছিলেন না, তিনি এসবের কিছু জানলেন না। বেলি বেগম অনেক চিল্লাচিল্লি করলেন দিবার সাথে। অরণ্যের হাতে ধরে ওকে মানানোর চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না কিছুই। অরণ্য তার রাগের সিদ্ধান্তে অটুট, সে যাবে মানে যাবেই। বিকেলের দিকে দিবা ফার্মেসির উদ্দেশ্যে বের হয়। বেলি বেগমের প্রেশার বেড়েছে, তার নিজেরও মাথা ধরেছে প্রচুর। গত কয়েকদিন ধরে যেসব নাটক হচ্ছে তাদের বাসায়, সেসবের দুদণ্ড শান্তিতে নিঃশ্বাস নেওয়ার উপক্রম নেই। ফার্মেসি থেকে বেরিয়ে 2 কদম হেঁটেছে মাত্র, ঠিক তখনই একজন কেউ ডেকে উঠল দিবাকে, এই যে মিস, এই যে। দিবা পিছন ফিরে দেখলো সেদিনকার সেই ডাক্তার, যাকে সে ঘোড়ার ডিমের ডাক্তার বলে আখ্যায়িত করে এসেছিল। ডাক্তার সামনে গিয়ে দিবাকে বলল, চিনতে পারছেন? আমি সেই বিখ্যাত ঘোড়ার ডিমের ডাক্তার।
বলেই সে হাসলো। এত শত মেজাজ খারাপের মাঝেও দিবার হাসি পেল। সে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, মনে আছে? যাক বাবা, চিনতে পারছেন তাহলে। তো মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তবে আমি মিস না মিসেস। ডাক্তারটি ভ্রু কুঁচকে বলল, মিসেস? না, তাও না। আচ্ছা, ডিভোর্সি মহিলাকে মিস বলবে নাকি মিসেস? ডাক্তারের চোখ এবার বড় বড় হয়ে গেল। সে দ্রুত নিজেকে ধাতস্থ করে বলল, আপনি ডিভোর্সি? জি, আমি ডিভোর্সি। আমার একটা ছেলেও আছে। ডাক্তারটি চুপ করে রইল এসব শুনে। সে যে বিশাল বড় একটা ধাক্কা খেয়েছে তা তার চেহারা বলে দিচ্ছে। তা দেখে দিবার পেট ফেটে যাচ্ছে হাসিতে। কাউকে দ্বিধায় ফেলে দিতে কী যে মজা! উফ! দিবা বলল, সব কথা ফুরিয়ে গেল। হুস! আমার সাথে চান্স নিতে আসছিলেন, তাই না? ডাক্তারটি আরও বেশি ধাক্কা খেল দিবার এহেন কথায়। থতমত খেয়ে বলল, চান্স নিতে আসছি মানে? তেমন চেনা জানা নেই, দেখা মাত্র ডাকলেন। তা আবার ডাক্তার মানুষ, আমার মতো রূপবতীকে তো হাই হ্যালো করার জন্য ডাকেননি, একটু চান্স টান্স। বাই দ্য ওয়ে, নাম কি আপনার? সীমান্ত। সীমান্ত চক্রবর্তী। ডাক্তারের বিচলিত গলা। দিবা হুট করে জমে গেল। কোনো রকমে বলল, আপনি হিন্দু? জি। ও দুঃখিত, আমি কি ভাবছিলাম। সত্যি দুঃখিত। একদিন বাসায় আইসেন আমাদের। ওই যে। দিবা হাত দিয়ে ইশারা করে একটা সাদা রঙের বাড়ি দেখালো। বললো, ওটা আমাদের বাড়ি। আজ যাই। আমি আবারও দুঃখিত, কিছু মনে করবেন না প্লিজ। দিবা হনহন করে চলে এলো সামনে থেকে। একবারও পিছনে তাকালো না। যদি পিছনে তাকাতো তবে দেখতে পেত সীমান্ত হতভম্ব হয়ে যাওয়া চেহারা নিয়ে কীভাবে তাকিয়েছে। বাড়ি ছাড়া 1.5 মাসের মাথায় অরণ্য অতসীকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালো। অরণ্য এতটাই পাষাণ হয়ে গেল যে একেবারে তার পরিবারের সাথে কথা বলল না, এমনকি তাদের জানালো না পর্যন্ত তার বিদেশ যাত্রার কথা। অতসী অনেকবার রিকোয়েস্ট করলো তাদের সাথে দেখা করে যাওয়ার জন্য, কিন্তু অরণ্যের এক কথা, ওখানে গিয়ে সব সেটেল করে তবে সবাইকে দেখে দেবে, ব্যাস, এর আগে কাউকে কিছু জানাবে না। একমাত্র আমিনই জানালো অরণ্য অতসীর দেশ ছাড়ার কথা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক